নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শোনাতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা গ্যাংটকে গন্ডগোলের তৃতীয় পর্ব। চলুন শুরু করা যাক। আপনাদের দেখিয়ে বাঙালি মনে হতেছে। ডাক্তার বৈদ্য ঠিক আমার পাশের চেয়ারটায় বসলেন। ফেলুদা বলল, ঠিকই বলেছেন, আপনার কথা আমরা আগেই হেলমুটের কাছে শুনেছি। হেলমুট ইজ এ নাইস বয়। ভদ্রলোক ইংরেজি, বাংলা, হিন্দি 3 রকম ভাষা মিশিয়ে কথা বলে গেলেন। তবে হেলমুটকে আমি বলেছি যে দেশের একটা সংস্কারের কথা ও যেন না ভোলে। এরা বিশ্বাস করে যে যার যত বেশি ছবি তোলা হবে তার তত বেশি আয়ু কমে যাবে। কারণ এই আমার খানিকটা যদি অন্য কোনো বস্তুতেও থেকে থাকে, তার মানে আমার ভাইটাল ফোর্সের খানিকটাও নিশ্চয়ই সেই অন্য বস্তুর মধ্যে রয়েছে, এবং সেই পরিমাণে আমার নিজের ভাইটাল ফোর্সও নিশ্চয়ই কমে যাচ্ছে। আপনিও কি এতে বিশ্বাস করেন? ফেলুদা জিজ্ঞেস করল। করলেই বা কি? ডক্টর বৈদ্য হেসে বললেন, হেলমুট কি আর আমার ছবি তুলতে বাদ রেখেছে? তবে কোনো জিনিস পরীক্ষা করে দেখার আগে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা ওঠে না। এখনো অনেক জিনিস শিখতে বাকি আছে, অনেক কিছু জানতে হবে, অনেক পরীক্ষা করতে হবে। ফেলুদা বলল, কিন্তু আপনি তো সব না করে অনেক দূর অগ্রসর হয়েছেন বলে মনে হয়। শুনলাম আপনি ভবিষ্যৎ বলে দিতে পারেন, মৃত ব্যক্তির আত্মার সঙ্গে কথাবার্তা বলতে পারেন। সব সময় নয়। বৈদ্য একটু মুচকি হাসলেন। পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা নির্ভর করে। কিছু জিনিস খুব সহজে বলে দেওয়া যায়, যেমন। বৈদ্য নিশিকান্ত বাবুর দিকে আঙুল দেখালেন। ওই ভদ্রলোকটি কোনো কারণে অত্যন্ত দুশ্চিন্তায় ভুগছেন। নিশিকান্ত বাবু জিভ দিয়ে ঠোঁট চাটলেন। ফেলুদা বলল, আপনি ঠিকই বলেছেন, ওকে একজন অজ্ঞাত ব্যক্তি মৃত্যু ভয় দেখাচ্ছেন। সেটা কে বলতে পারেন? ডক্টর বৈদ্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন। তারপর চোখ খুলে জানালা দিয়ে বাইরের পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, এজেন্ট। এজেন্ট? ফেলুদা প্রশ্ন করল। হ্যাঁ, এজেন্ট। মানুষ অন্যায় করলে তার শাস্তি হবেই। অনেক সময় ভগবান নিজেই শাস্তি দেন, আবার অনেক সময় তার এজেন্টরা এই কাজটা করে। নিশিকান্ত বাবু হঠাৎ কাঁপা গলায় বলে উঠলেন, দ্যাট ইজ অল, আমি আর শুনতে চাই না। বৈদ্য হেসে বললেন, আমি জোর করে কাউকে কিছু শোনাই না। ইনি জিজ্ঞেস করলেন, তাই বললাম। স্বেচ্ছায় লব্ধ জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞানের কোনো মূল্য নেই। তবে একটা কথা বলতে চাই, বাঁচতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে। কাইন্ডলি এক্সপ্লেইন, বললেন নিশিকান্ত বাবু। এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। চা এসে গিয়েছিল। হেলমুট নিজেই চা ঢেলে সবাইকে জিজ্ঞেস করে দুধ চিনি মিশিয়ে আমাদের হাতে হাতে পেয়ালা তুলে দিল। চায়ে চুমুক দিয়ে ফেলুদা বলল, আপনাদের সঙ্গে তো মিস্টার সেলভাঙ্কারের আলাপ হয়েছিল। বৈদ্য মাথা নেড়ে বললেন, বড় দুঃখের ব্যাপার। আমি ওকে সতর্ক করে দিয়েছিলাম যে ওর সময়টা ভালো যাচ্ছে না। অবশ্যই অকস্মাৎ মৃত্যুর ব্যাপারে তো কারোর কোনো হাত নেই। দোরং পরবিংচিতে বলেইছে, ভ্রেম দর্মং দর্জি সিং চিয়াং ওম পিরিয়ান হতরি বিরিচিয়াং। কিছুক্ষণ সবাই চুপচাপ বসে চা খেলাম। হেলমুট এই ফাঁকে তার টেবিলটা গোছগাছ করে নিল। নিশিকান্ত বাবু
চায়ের পেয়ালা হাতে করে বসে আছেন। বুঝতে পারছি তার চা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু খাবার কথাটা তার যেন মনেই আসছে না। এর মধ্যে নিশ্চিন্ত দেখলাম ফেলুদাকে, কিংবা তার মনে উদ্বেগ থাকলেও সেটা সে একেবারে বাইরে প্রকাশ করছে না। দিব্যি একটার পর একটা বিস্কুট খেয়ে চলেছে। বাইরে রোদ পড়ে আসছে। হেলমুট সুইচ টিপল, কিন্তু বাতি জ্বলল না। কি ব্যাপার? নিশিকান্ত বাবু বললেন, পাওয়ার গেছে, এটা প্রায়ই ঘটে, বেয়ারাকে মোমবাতি দিতে বলি। বলে হেলমুট ঘর থেকে বেরিয়ে গেল। এবার ফেলুদা ডক্টর বৈদ্যকে আরেকটা প্রশ্ন করল, মিস্টার সালভঙ্করের মৃত্যু কি সত্যি আকস্মিকভাবে হয়েছিল বলে আপনার বিশ্বাস? ডক্টর বৈদ্য হাতের পেয়ালা সামনের বেতের টেবিলের উপর রেখে হাত দুটোকে পেটের উপর জড়ো করে বললেন, এ কথার উত্তর তো শুধু একজনই দিতে পারে। কে? ফেলুদা জিজ্ঞেস করল। যে মৃত, একমাত্র সেই সর্বজ্ঞ। তারই কাছে অজানা কিছু নেই। আমাদের জীবিতকালে অজস্র অবান্তর জিনিস আমাদের জ্ঞান ও অনুভূতির পথে বাধার সৃষ্টি করে। ওই যে জানালা খোলা রয়েছে, সে জানালা দিয়ে আমরা দূরের পাহাড় দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি, পাহাড়ের গায়ে গাছপালা বাড়ি ঘর সব দেখতে পাচ্ছি, আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এসব হলো অবান্তর জিনিস। নির্ভেজাল জ্ঞানের পথে এসব দৃশ্যবস্তু বাধা স্বরূপ। অথচ জানলা যদি বন্ধ করে দিই তাহলে কি দেখব? ঘরে যদি আলো না থাকে তাহলে বাইরের আলোর পথ বন্ধ করে দিলে কি থাকে? অন্ধকার। জীবন হলো আলো, আর জীবন হলো ওই জানলা দিয়ে দেখা দৃশ্য, যা আমাদের প্রকৃত জ্ঞানের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর মৃত্যু হলো বন্ধ জানলার ফলে যে অন্ধকার, সেই অন্ধকার। এই অন্ধকারের ফলে আমাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। মৃত্যুই হলো অন্ধকারের চরম অবস্থা। এত বড় বক্তৃতা এক টানা শুনে একটু বুঝতে কষ্ট হচ্ছিল, কিন্তু ভরসা ছিল যে ফেলুদা নিশ্চয়ই সব বুঝতে পারছে। ও বলল, তাহলে আপনার মতে মিস্টার সেলভঙ্কারই একমাত্র জানেন তার মৃত্যু কিভাবে হয়েছিল? মৃত্যুর মুহূর্তটি তো হয়তো জানতো না, কিন্তু এখন নিশ্চয়ই জানে। কেন বলতে পারি না, আমার একটু গা ছমছম করতে শুরু করেছিল। হয়তো অন্ধকার বেড়ে আসছে বলে। আর মৃত্যুটিত্ব নিয়ে এত কথাবার্তা, আর ডক্টর বৈদ্যর চশমার কাছে বেগুনি মেঘে ভরা আকাশের ছায়া, আর তার অস্বাভাবিক রকম কাঁপা কাঁপা গলার স্বর, এমনকি তার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটাও কেমন জানি থমথমে মনে হচ্ছিল। বেয়ারা ঘরে এসে চায়ের জিনিসপত্র তুলে নিয়ে তার জায়গায় টেবিলের উপর একটা জ্বালানো মোমবাতি রেখে চলে গেল। ফেলুদা সবাইকে চারমিনার অফার করলো, আর সবাই রিফিউজ করলো। তখনও একাই একটা সিগারেট ধরিয়ে পরপর দুটো রিং ছেড়ে বলল, মিস্টার সেলভঙ্কারের মতামতটা জানতে পারলে মন্দ হতো না। ফেলুদা অবশ্যই ল্যাঞ্চেট ট্যাঞ্চেট নিয়ে বই পড়েছে। ও বলে, যে জিনিসে বিশ্বাস নেই সেই নিয়ে বইও পড়া উচিত নয়। এ কথাটা আমি মানি না, কারণ যে বইটা লিখেছে তার মতামতটা জানা মানে মানুষের চিন্তাধারার একটা বিশেষ দিক সম্বন্ধে জানা। ক্রাইম নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করবে তাদের মানুষ সম্বন্ধে জানতেই হবে। আর মানুষ বলতে সব রকম মানুষই বোঝায়, কাউকেই বাদ দেওয়া চলে না। ডক্টর বৈদ্য কিছুক্ষণ চোখ বন্ধ করেছিলেন। হঠাৎ চোখ খুলে হাত দুটো উপরে তুলে বললেন, দরজা এবং জানলা দুটো বন্ধ করো। কথাটা বললেন হুকুম করার ভঙ্গিতে, আর সে হুকুম পালন করলেন নিশিকান্ত বাবু। মনে হলো তিনি যেন হিপনোটাইজড হয়ে প্রায় যন্ত্রের মানুষের মতো কাজটা করলেন।
জানলা বন্ধ করার সঙ্গে সঙ্গে মোমবাতির আবছা হলদে আলো ছাড়া ঘরে আর কোনো আলোই রইল না। আমরা সবাই বেতের টেবিলটাকে ঘিরে বসেছিলাম। আমার ডান পাশে বৈদ্য, বাঁ পাশে ফেলুদা, ফেলুদার অন্য পাশে নিশিকান্ত বাবু, আর তার পাশে একটা মোড়ায় হেলমুট। ডক্টর বৈদ্য এবার বললেন, তোমাদের হাতগুলো উপর করে টেবিলের উপর রাখো। প্রত্যেকের হাত তার দুপাশের লোকের হাতের সঙ্গে ঠেকে থাকা চাই। ডক্টর বৈদ্য এতক্ষণ আমাদের আপ আর আপনি করে বলছিলেন। এবার দেখলাম তুম আর তুমি আরম্ভ করলেন। আমরা একে একে সবাই পরস্পরের সঙ্গে হাত ঠেকিয়ে টেবিলে রাখলাম। সব শেষে ডক্টর বৈদ্য আমার আর হেলমুটের হাতের মাঝখানে তার নিজের হাত দুটো গুঁজে দিলেন। ৫-১০-৫০টা উপর করা হাতের আঙুল এখন ফুলের পাপড়ির মতো মোমবাতিটাকে গোল করে ঘিরে বেতের টেবিলের উপর রাখা হয়েছে। তোমরা সবাই একদৃষ্টে মোমবাতির শিখার দিকে চেয়ে সেলভাঙ্কারের মৃত্যুর কথা চিন্তা করো। ঘরে বাতাস ঢোকার কোনো রাস্তা নেই, তাই মোমবাতির শিখা একেবারে স্থিরভাবে জ্বলছে। অল্প অল্প করে মোম গুলে বাতির গা বেয়ে গড়িয়ে বেতের বুনুনির ওপর জমা হচ্ছে। একটা ফড়িং জাতীয় পোকা ঘরের ভিতরে ছিল, সেটা বাতির শিখার চারিদিকে পাক খেতে আরম্ভ করলো। কতক্ষণ যে এইভাবে বাতির দিকে চেয়েছিলাম জানি না। সত্যি বলতে কি, দু একবার যে আর চোখে ডক্টর বৈদ্যর দিকে চেয়ে দেখিনি তা নয়, কিন্তু সেটা তিনি নিশ্চয়ই বুঝতে পারেননি, কারণ তাঁর চোখ বন্ধ। হঠাৎ যেন অনেক দূর থেকে গলার স্বর আসছে। এইভাবে চি চি করে ডক্টর বৈদ্যর মুখ থেকে কথা বেরোলো। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? ফেলুদা বলল, সেলভাঙ্কার কি অ্যাক্সিডেন্টে মরছিল? আবার সেই চিঁচি গলায় উত্তর এলো, নো। তাহলে কিভাবে মরেছিলেন তিনি? কিছুক্ষণ সব চুপ। এখন আমরা সবাই মোমবাতি ছেড়ে ডক্টর বৈদ্যর মুখের দিকে চেয়ে আছি। তার চোখ বন্ধ, মাথা পিছন দিকে হেলানো। হেলমুট দেখলাম তার নীল নিষ্পলক চোখে ডক্টর বৈদ্যকে দেখছে। নিশিকান্ত বাবুর কুতকুতে চোখও তাঁরই দিকে। ঘরে হঠাৎ এক ঝলক নীল আলো, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। এবার আরো পরিষ্কার গলায় উত্তর এলো, মার্ডার। মার্ডার? এটা নিশিকান্তর গলা, শুকিয়ে খসখসে হয়ে গেছে। কথাটা একটানা বলতে পারলেন না তিনি। কে খুন করেছিল বলা সম্ভব হবে কি? আবার ফেলুদাই প্রশ্ন করল। আমার বুকের ভিতরে অসম্ভব ঢিপঢিপানি আরম্ভ হয়েছে। নিশিকান্ত বাবুর মতো আমারও গলা শুকিয়ে এসেছে। নেহাত কথা বলতে হচ্ছে না বলে, না হলে আমিও ধরা পড়ে যেতাম। আবার কিছুক্ষণের জন্য সব চুপ। ফেলুদা দেখলাম এক দৃষ্টে ডক্টর বৈদ্যর হাতের দিকে দেখছে। ভদ্রলোক কয়েকবার খুব জোরে জোরে, যেন বেশ কষ্ট করে নিঃশ্বাস নিলেন। তারপর উত্তর এলো, বীরেন্দ্র। বীরেন্দ্র? সে আবার কি? ফেলুদাও নিশ্চয়ই এটা জানতে চাইতো, কিন্তু ডক্টর বৈদ্য হঠাৎ তার হাত দুটো টেবিলের উপর থেকে তুলে নিয়ে চোখ খুলে বললেন, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। হেলমুট মোড়া থেকে উঠে গিয়ে তার টেবিলের উপর রাখা ফ্লাস্ক থেকে গেলাসে জল ঢেলে বৈদ্যকে দিল। ভদ্রলোকের জল খাওয়া শেষ হলে পর ফেলুদা বলল, বীরেন্দ্র যে কে সেটা বোধহয় জানার কোনো সম্ভাবনা নেই। উত্তর এলো,
হেলমুটের কাছ থেকে। বীরেন্দ্র মিস্টার সেলভাঙ্কারের ছেলের নাম। আমাকে বীরেন্দ্রর কথা বলেছেন তিনি, একবার নয় অনেকবার। জানালা খুলে দিতে গিয়ে দেখি বাইরে ইলেকট্রিকের আলো দেখা যাচ্ছে। হেলমুটও বোধহয় দেখেছিল, কারণ ও সুইচ টিপে দিল আর ঘরের বাতি জ্বলে উঠল। ঘড়িতে দেখি 6:45। আমরা সকলেই উঠে পড়লাম। ডক্টর বৈদ্য নিশিকান্ত বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনাকে খুব নার্ভাস লোক বলে মনে হচ্ছে। নিশিকান্ত বাবু একটু হেঁ হেঁ করলেন। যজ্ঞে। ডক্টর বৈদ্য বললেন, মনে হয় আপনার ফাঁড়া কেটে গেছে। ওফ! আল্লাতে হাঁপ ছেড়ে নিশিকান্ত বাবু তার সব কটা দাঁত বার করে দিলেন। ফেলুদা বলল, আপনি কদিন আছেন? ডক্টর বৈদ্য বললেন, কাল দিনটা ভালো থাকলে পেমিয়াংচি যাওয়ার ইচ্ছে আছে। ওখানকার মনস্টারিতে অনেক নথিপত্র আছে শুনেছি। আপনি কি তিব্বত নিয়ে পড়াশুনো করছেন? প্রাচীন সভ্যতা বলতে তো ওই একটি বাকি আছে। মিশর, ইরাক, মেসোপটেমিয়া এসব তো বহুকাল আগে নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতবর্ষে কি আছে বলুন? সবই পাঁচমিশালি। যা ছিল তিব্বতেই ছিল, একেবারে খাঁটি অবস্থায়, এই সেদিনও পর্যন্ত। এখন তো আর তিব্বতে যাবার কোনো মানে হয় না। সৌভাগ্যক্রমে এই সিকিমের মঠগুলোতে সেই পুরনো সভ্যতার কিছুটা আভাস পাওয়া যায়। আমরা বাইরে বেরিয়ে এলাম। রাত্রে নির্ঘাত বৃষ্টি হবে, আকাশ কালো, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। ডক্টর বৈদ্য বললেন, আপনারাও এসে পড়ুন না পেমিয়াংচি। ফেলুদা বলল, ঠিক কালই যেতে পারবো বলে মনে হয় না। আপনি তো কয়েকদিন থাকবেন ওখানে। অন্তত 3-4 থাকার ইচ্ছে আছে। তাহলে হয়তো দেখা হতে পারে, কারণ পেমিয়াংচির কথা অনেকেই বলছে। গেলে কিছু নুন সঙ্গে নিতে ভুলবেন না। ডক্টর বৈদ্য হেসে বললেন, নুন? যোগ ছাড়াতে নুন ছাড়া গতি নেই। আমাদের হোটেলটা অন্য দিক দিয়ে খুব একটা কিছু না হলেও রান্নাটা এখানে বেশ ভালোই হয়, বিশেষ করে পাঁঠার মাংসের ঝোল। আমি আর ফেলুদা দুজনেই রাত্রে রুটি খাই, আর নিশিকান্ত বাবু দুবেলায় খান ভাত। আজ 3 জনে একসঙ্গে খেতে বসেছি। নিশিকান্ত বাবু একটা নলি হাড় চুষে চোঁ করে ম্যারো বার করে খেতে খেতে বললেন, ডিসেন্ট লোক মশাই। ডক্টর বৈদ্যর কথা বলছেন? ফেলুদা জিজ্ঞেস করল। আশ্চর্য ক্ষমতা, কিরকম সব বলে বলে দিলে। ফেলুদা হেসে ঠাট্টার সুরে বললে, আপনার তো ভালো লাগবে, বলেছে ফাঁড়া কেটে গেছে, আর কি চাই? আপনার বুঝি ওর কথাগুলো বিশ্বাস হয় না? কথাগুলো যদি ফলে যায় তাহলে হবে নিশ্চয়ই। এখনো তো সে স্টেজে পৌঁছয়নি। এমনিতে এসব লোকের উপর চট করে শ্রদ্ধা হওয়া কঠিন। এত বুজরুকের দল আছে লাইনে। কিন্তু সত্যি করে কোনি লোকও তো থাকতে পারে। এর কথাবার্তার স্টাইলই আলাদা, শুনলে ইমপ্রেসড হতে হয়। আর যদি ধরুন গিয়ে মার্ডার হয়েই থাকে। ফেলুদা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছিল। কেন সেটা বুঝতে পারলাম না। হয়তো মনের মধ্যে কোনো খটকা রয়েছে। এত ভালো মাংস খাবার সময়ও তার চোখ থেকে ভ্রুকুটি যেতে চাইছে না। মার্ডারের কথা যে বলল, সেটা আপনার বিশ্বাস হয়? নিশিকান্ত বাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, হয়। হয়? হয়। কেন বলুন তো? কারণ আছে। এর বেশি আর ফেলুদা কিছু বলল না। খাবার পরে কালকের মতোই দুজনে পান কিনতে বেরোলাম। বৃষ্টি এখনো নামেনি, তবে বাতাস একদম বন্ধ হয়ে গেছে। আজ আমাদের হোটেলের সামনে দিয়ে
দু একজন নতুন মুখকে হাঁটতে দেখলাম। তারা সবাই বিদেশি, বোধহয় আমেরিকান। এসব বিদেশি টুরিস্টরা সাধারণত এসে নরখিল বলে একটা হোটেলে থাকে। ওটাই এখানকার সবচেয়ে বড় হোটেল। ফেলুদা পান খেয়ে রাস্তায় পায়চারি করতে আরম্ভ করেছিল। হঠাৎ থেমে বলল, সময় নষ্ট করে লাভ নেই, কিছু ক্যালকুলেশন আছে, সেরে ফেলিকে। তুই বরং এক কাজ কর, কাছাকাছির পথে একটু ঘুরে আয়, আমি আধ ঘন্টা আনডিস্টার্বড কাজ করতে চাই। ফেলুদা হোটেলে ফিরে গেল। ওর কাজে ব্যাঘাত করার ইচ্ছে বা সাহস কোনোটাই আমার নেই, বিশেষ করে তদন্তের এই জট পাকানো অবস্থায়। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, রাস্তায় লোক নেই বেশি। হোটেলের কাছেই একটা বন্ধ দোকানের সামনে কয়েকটা নেপালি গোল হয়ে বসে জুয়া খেলছে। মাঝে মাঝে ঘুঁটি নাড়ার শব্দ আর তাদের চিৎকার শোনা যাচ্ছে। আমি শহরের দিকে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে অনেক দূরে চলছে মেঘের গর্জন। তবে মনে হয় না বৃষ্টি খুব শিগগির আসবে। ধীরে ধীরে তোড়জোড় চলছে, নামবে কি হয়তো সেই মাঝরাত্রে। রাস্তার বাতিগুলোর খুব জোর নেই, আর উপর দিক থেকে পড়ে বলে চেনা লোকের মুখ চিনতে সময় লাগে। উল্টো দিক থেকে কে যেন আসছে, এখনো প্রায় 20-30 গজ দূরে। এবার একটা আলোর তলায় এসে পড়াতে মাথার ব্রাউন চুলটা চকচক করে উঠল। পরের আলোটায় পরিষ্কার চিনতে পারলাম হেলমুটকে। সে অন্যমনস্কভাবে মাটির দিকে চেয়ে হাঁটছে। এখন 10 হাতের মধ্যে হেলমুট, তার ভুরু কুঁচকোনো, হাত দুটো প্যান্টের পকেটে গোঁজা। হেলমুট আমার পাশ দিয়ে গটগটিয়ে হেঁটে চলে গেল, অথচ আমাকে যেন দেখতেই পেল না। আমি মুখ ঘুরিয়ে হতভম্বভাবে কিছুক্ষণ ওর ক্রমে ছোট হয়ে যাওয়া চেহারাটার দিকে চেয়ে রইলাম। তারপর আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিলাম। ঘরে এসে দেখি ফেলুদা বুকের ওপর খাতা খুলে চিত হয়ে খাটে শুয়ে আছে। বললাম, আধ ঘন্টা হয়ে গেছে ফেলুদা। ফেলুদা বলল, সাসপেক্টের তালিকাটা আপ টু ডেট করে ফেললাম। আমি বললাম, বীরেন্দ্র সেলভঙ্কর যে সাসপেক্ট সেটা তো আগেই জানতাম, শুধু নামটা জানা ছিল না। ডক্টর বৈদ্যও কি সাসপেক্ট? ফেলুদা একটু হেসে বলল, লোকটা ভেলকি দেখিয়েছে ভালোই, অবশ্যই এমন ভেলকি যে সম্ভব নয় তা বলছি না। আর আজকের ব্যাপারে একটা জিনিস মনে রাখা দরকার, যে বৈদ্যর সেলভঙ্করের সঙ্গে আলাপ হয়েছিল। সেলভঙ্কর ওকে কি বলেছিল না বলেছিল সেটা না জানা অবধি এই বৈদ্য ভণ্ড বৈদ্য না খাঁটি বৈদ্য সেটা জানা যাবে না। কিন্তু নিশিকান্ত বাবুর ব্যাপারটা যে বলে দিল, জলের মতো সোজা। নিশিকান্ত যে রেটে নখ কামড়াচ্ছিল তার নার্ভাসনেস বুঝতে অলৌকিক ক্ষমতার দরকার হয় না। আর মার্ডার না বলে স্বাভাবিক মৃত্যু বললে নাটক চবে না। লোকটা এসেনশিয়ালি নাটুকে। অনেক গুণী লোকই নাটুকে হয়, অভিনয় পছন্দ করে, লোককে চমকে দিতে ভালোবাসে। এটা মানুষের অনেকগুলো স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে একটা। তাহলে সাসপেক্ট কাকে কাকে বলতে হয়? যথারীতি সকলে। ডক্টর বৈদ্য, ওয়াই নট, মূর্তির কথাটা ভুলিস না। আর হেলমুট? আমি হেলমুটের ঘটনাটা বললাম। ফেলুদা কিন্তু খুব বেশি অবাক হলো না। বলল, হেলমুটও যে রহস্যময় চরিত্র সেটা আমি আগেই বুঝেছি। ও বলছে প্রফেশনাল ফটোগ্রাফার, সিকিম সম্বন্ধে একটা বই বার করছে, অথচ রুমটেকে যে এত বড় একটা উৎসব হচ্ছে সে খবরটা সে জানতো না। এখানেই তো খটকার কারণ রয়েছে। তার মানে কি হতে পারে?
তার মানে এই যে ওর এখানে থেকে যাওয়ার জন্য অন্য কোনো একটা কারণ রয়েছে, যেটাও আমাদের কাছে প্রকাশ করছে না। ফেলুদা আরো কিছুক্ষণ ধরে খাতায় হিজিবিজি লিখল। আমি আকাশ পাতাল ভেবেও এই সব ঘটনার জট ছাড়াতে পারতাম না। আমরা এর আগেও অদ্ভুত সব রহস্যের জালে জড়িয়ে পড়েছি, কিন্তু কোনোটারই সমাধান এত কঠিন বলে মনে হয়নি। একবার মনে হলো ফেলুদার পুলিশে খবর দেওয়া উচিত। ও একা কেন সমস্ত ব্যাপারটা ঘাড়ে নিচ্ছে? সেলভাঙ্কারকে যেই খুন করুক না কেন, সে যে একটা ডার্ক সাইটে ক্রিমিনাল তাতে কোনো সন্দেহ নেই। যদি সেই লোক ফেলুদার তদন্তের কথা জেনে ফেলে আর ওকে ঘায়েল করার চেষ্টা করে। কিন্তু তারপরেই আবার মনে হলো ফেলুদার আগে যদি পুলিশ খুনিকে ধরে ফেলে তাহলে সেটা আমার মোটেই ভালো লাগবে না। তার চেয়ে ফেলুদা যা করছে তা একাই করুক। যদিও এই কঠিন রহস্যের সমাধান করতে পারে তাহলে ওর গৌরব 50 গুণ বেড়ে যাবে। 11:15টার সময় নিশিকান্ত বাবু দরজায় টোকা মেরে গুড নাইট করে গেলেন। আমি কিছুক্ষণ গল্পের বইটা পড়ার চেষ্টা করলাম, জুল ভার্নের কার্পেথিয়ান কাসল। জানি খুব ইন্টারেস্টিং বই, কিন্তু তাও মন বসলো না। কিছুক্ষণ পরে বই বন্ধ করে চোখ বুজলাম। ঘুম আসার আগে পর্যন্ত মাঝে মাঝে চোখ খুলে দেখেছি ফেলুদা তার খাতায় নোট করে চলেছে। মনে যত দুশ্চিন্তায় থাকুক না কেন, রাত্রে একবারও ঘুম ভাঙেনি। সকালে যখন উঠেছি তখন জানালা দিয়ে পাহাড়ের গায়ে রোদ দেখা যাচ্ছে। ফেলুদা ঘরে নেই, বোধহয় স্নান করতে গেছে। যেখানেই যাক, যাবার আগে তার খাটের উপর একটা সাদা কাগজ অ্যাস্ট্রে চাপা দিয়ে রেখে গেছে, বোধহয় আমারই দেখার জন্য। কাগজটা হাতে নিয়ে দেখলাম, তাতে লেখা রয়েছে আমাদের চেনা একটা তিব্বতী কথা, যার মানে হলো মৃত্যু। আসলে ফেলুদা বাথরুমে যায়নি। ও খুব ভোর থাকতে উঠে নিচে চলে গিয়েছিল একটা টেলিফোন করতে, বম্বেতে ট্রাঙ্ক কল। আমি স্নান টান সেরে নিচে গিয়ে দেখি ফেলুদা টেলিফোনে কথা বলছে। শেষ হলে পর জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, শশধর বাবু বম্বেতে নেই, আজ ভোরেই বেরিয়ে পড়েছেন, বোধহয় এখানেই আসছেন। আমার আগের টেলিগ্রামটাতে হয়তো কাজ হয়েছে। চা খেতে খেতে ফেলুদা বলল, আজ একটা এক্সপেরিমেন্ট করব। মনে হচ্ছে একটা ব্যাপারে একটু ছেলে মানুষই করে ফেলেছি, সেটা সত্যি কিনা পরীক্ষা করে দেখতে হবে। এক্সপেরিমেন্টটা কি সেটা আর আগে থেকে জিজ্ঞেস করতে সাহস হলো না। কোথায় সেটা হবে জিজ্ঞেস করাতে ফেলুদা বলল, তার জন্য একটা নিরিবিলি জায়গা চাই। নিরিবিলি ঘর হলে হবে কিনা জিজ্ঞেস করাতে ফেলুদা চটে গিয়ে বলল, তোর মুন্ডু, ঘর তো হোটেলেই রয়েছে, চাই একটা রাস্তা যেখানে লোকজনের ভিড় নেই, কারণ লোকে দেখে ফেললে ভাববে পাগল। একবার নাথুলা রোদের দিকটা গিয়ে দেখতে হবে। সত্যি বলতে কি, এই দুদিনে গ্যাংটকের একটা মাত্র রাস্তা ছাড়া আর বিশেষ কিছুই দেখা হয়নি, তাই একটু হেঁটে বেড়াবার ছুতো পেয়ে ভালোই লাগছিল। হোটেল থেকে বেরিয়েই ডক্টর বৈদ্যর সঙ্গে দেখা হয়ে গেল। রোদের বেশ ঝাঁজ, তাই ভদ্রলোক দেখি সানগ্লাস পরেছেন। বললেন, কোথায় চললেন আপনারা? ফেলুদা বলল, শহরটা দেখাই হয়নি, ভাবছিলাম একটু ওপর দিকটায় যাব, প্যালেসের ওদিকে। আমি যাচ্ছি গাড়ির সন্ধানে, আজ দিনটা ভালো আছে, এ গুড ডে টু মেক দ্যাট ট্রিপ টু পেমিয়াংচি। আপনারা না এলে কিন্তু একটা খুব ভালো জায়গা মিস করবেন। যাবার তো ইচ্ছা আছে, আমি থাকতে থাকতে চলে আসুন। গ্যাংটক জায়গাটা খুব সুবিধেরটা, বিশেষ করে আপনার পক্ষে নিরাপদ নয় মোটেও। ভদ্রলোক হাসি মুখে হাত নেড়ে চলে গেলেন। আমি বললাম, হঠাৎ ও কথাটা কেন বললেন ভদ্রলোক?
ফেলুদা হাঁটতে হাঁটতে বলল, তুখর আছেন বাবাজি, আমি যেমন ওকে সন্দেহ করছি, ও তেমনি উল্টে আমাকে সন্দেহ করছে। হয়তো বুঝে ফেলেছে যে আমি একটা গোলমালে জড়িয়ে পড়ছি। কিন্তু তোমাকে তো সত্যি হুমকি দিয়ে লিখেছে ফেলুদা। খাটের উপর কাগজটা দেখলাম যে। এটা কি নতুন জিনিস হলো? তা অবশ্যই নয়। তবে তোর যদি ধারণা হয়ে থাকে যে ওই একটা তিব্বতী কথার জন্য আমি তদন্ত বন্ধ করে দেব, তাহলে তুই ফেলু মিত্তিরকে এখনো চিনিসনি। মুখে সেটা না বললেও মনে মনে বললাম যে যদি কেউ ফেলু মিত্তিরকে চেনে তবে সেটা আমি। বাদশাহী আংটির ব্যাপারে হুমকি সত্ত্বেও কি সাংঘাতিক বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছিল ফেলুদা, সেটা তো আমি দেখেছি। চড়াই রাস্তাটা উঠে ক্রমে ফ্ল্যাট হয়ে গিয়ে শেষটায় একটা প্রকাণ্ড চওড়া, প্রায় দার্জিলিং এর ম্যালের মতো খোলা জায়গায় এসে পড়েছে। সেটার মাঝখানে একটা নিচু রেলিং দিয়ে ঘেরা, ফুলের কেয়ারি করা গোল জায়গা রয়েছে। আবার সেটার মাঝখানে একটা হলদে কাঠের পোস্টে এদিকে ওদিকে পয়েন্ট করা সব রাস্তা আর জায়গার নাম লেখা ফলক রয়েছে। ডান দিকে যে ফলকটা পয়েন্ট করা তাতে লেখা রয়েছে প্যালেস। ডান দিকে চেয়ে দেখলাম দুদিকে গাছের সারিওয়ালা একটা সোজা রাস্তার শেষ মাথায় একটা বাহারের গেট দেখা যাচ্ছে। বুঝলাম ওটাই হলো প্যালেসের গেট। বাঁদিকে দেখানো ফলকটায় লেখা রয়েছে নাথুলা রোড। আশেপাশে কোনো লোকজন নেই। দূরে প্যালেসের রাস্তায় কালকের দেখা বিদেশি টুরিস্টরা ক্যামেরা হাতে পায়চারি করছে। ফেলুদা বলল, লক্ষণ ভালোই, চল বাঁদিকে চল। যে নাথুলা রোড দিয়ে একেবারে বর্ডারে চলে যাওয়া যায় সেটা দিয়ে আমি আর ফেলুদা এগিয়ে চললাম এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে। রাস্তাটা ক্রমেই নির্জন হয়ে এসেছে। ফেলুদা বাঁ দিকের খাড়াই পাহাড়ের দিকে দৃষ্টি রেখে এগিয়ে চলেছে। এদিকটা শহরের পূব দিক, কাঞ্চনজঙ্ঘা হলো পশ্চিম দিকে। এদিকে বরফ দেখা যায় না, তবে নিচে বহুদূরে দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা নদী দেখা যায়। আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হলো রোপওয়ে। শূন্যে টাঙানো তারের রাস্তা দিয়ে ঝুলন্ত গাড়ি চলেছে মাল নিয়ে পাহাড়ের এ মাথার এক স্টেশন থেকে ও মাথার আরেক স্টেশনে। রোপওয়ে দেখতে এত ভালো লাগছিল যে ফেলুদার প্রথম ডাকটা শুনতেই পাইনি। তারপর শুনলাম, এই তপসে, এদিকে আয়। পাহাড়ের গা বেয়ে খানিক দূরে উঠে গেছে ফেলুদা, আর সেখান থেকে আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমিও উঠে গেলাম। ফেলুদার পাশে একটা পাথর পড়ে আছে। সাইজে সেটা একটা 5 নম্বরের ফুটবলের মতো। এই পাথরের পাশে দাঁড়ালাম। এরকম বাধ্য অ্যাসিস্ট্যান্ট কোনো গোয়েন্দা কখনো পেয়েছে বলে আমার মনে হয় না। আমি যাচ্ছি নিচে, ওদিক থেকে এদিকে হেঁটে যাব। আমি যখন বলবো তখন তুই পাথরটা ঠেলে নিচের দিকে গড়িয়ে দিবি। যেভাবে রয়েছে পাথরটা বুঝতেই পারছিস, একটা ঠেলা দিলেই ওটা নিচের দিকে গড়িয়ে যাবে। পারবি তো? জলের মতো সোজা। ফেলুদা নিচে নেমে যেদিক দিয়ে এসেছি সেদিকটায় চলে গেল। তারপর শুনতে পেলাম ওর হাঁক, রেডি? আমি চেঁচিয়ে বললাম, রেডি। আর তারপরেই পেলাম ফেলুদার পায়ের আওয়াজ। আমার লাইনে আসার 8-10 পা আগেই ফেলুদা চেঁচিয়ে উঠল, গো। আমি পাথর ঠেলে দিলাম। ফেলুদা হাঁটা থামালো না। দেখলাম পাথর গড়িয়ে রাস্তায় পৌঁছানোর আগেই ফেলুদা তার অন্তত 10 পা সামনে এগিয়ে চলে গেছে। দাঁড়া। ফেলুদা ফিরে এলো, সঙ্গে পাথর। এবার তুই নিচে যা, তোকে হাঁটতে হবে, হাঁটা থামাবি না। আমি পাথর ফেলবো। যদি দেখিস পাথর তোর দিকে তাক করে আসছে, হয়তো তোর গায়ে এসে লাগবে, তুই লাফিয়ে পাশ কাটাতে পারবি তো? জলের মতো সোজা। এবার আমি হাঁটতে শুরু করলাম।
আর চোখে পাহাড়ের দিকে। ফেলুদা খুব হিসেব করে জিপ টিপ কামড়ে একটা বিশেষ টাইমে পাথরটাকে মারলো ঠেলা। আমি থামলাম না, লাফিয়ে পাশ কাটানোরও দরকার হলো না। পাথর আমি পৌঁছানোর আগেই রাস্তায় পড়ে দুটো পা খেয়ে ডান দিকের পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে চলে গেল। ফেলুদা যেখানে ছিল সেখানেই বসে পড়ল। কি আর করি, আমিও তার কাছে গিয়ে হাজির হলাম। কি মূর্খ আমি, কি মূর্খ! এই সহজ। ফেলুদার কথা শেষ হলো না। একটা শব্দ আমার কানে আসতেই এক ঝলক উপরে তাকিয়ে এক হ্যাঁচকা টানে আমি ফেলুদাকে তার জায়গা থেকে প্রায় 3 হাত পাশে সরিয়ে আনলাম। আর ঠিক সেই মুহূর্তেই একটা বিরাট পাথরের চাঁই 1 সেকেন্ড আগে যেখানে ফেলুদা ছিল সেখান দিয়ে গড়িয়ে গিয়ে বুনো লাল ফুলের একটা প্রকাণ্ড ঝোপড়াকে তছনছ করে দিয়ে রাস্তায় একবার মাত্র ঠক্কর দিয়ে পিছনের ঢাল দিয়ে নেমে অদৃশ্য হয়ে গেল। ফেলুদা জায়গাটা সত্যিই নিরাপদ নয় বলে আমার হাত ধরে টেনে একেবারে রাস্তায়। তারপর দুজনে আর টু শব্দটি না করে পা চালিয়ে এক নিঃশ্বাসে একেবারে তেমাথায় পৌঁছে গেলাম। একটা মিলিটারি লরি আমাদের পাশ কাটিয়ে নাথুলার দিকে চলে গেল। ফেলুদা খালি একবার মৃদু স্বরে বলল, থ্যাঙ্কস তোপসে। তার দিকে চেয়ে দেখি সে গম্ভীর হয়ে গেছে। আমার মনের যে কি অবস্থা সে আর বলে কাজ নেই। কাছেই একটা ছাউনি দেওয়া বসবার ঘর ছিল, অনেকটা ইডেন গার্ডেনের বাস স্ট্যান্ডের মতো দেখতে। আমরা তার ভিতরে গিয়ে বেঞ্চিতে বসে হাঁপ ছাড়লাম। ফেলুদা কপালের ঘাম মুছে বলল, কাউকে দেখতে পেয়েছিলি? বললাম, না, অনেক দূর থেকে পাথরটা এসেছিল। আমি যখন দেখেছি তখনই তার ভেলোসিটি অনেক। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে ভালো করে একটা টান দিয়ে বলল, আর ঢিলে ঢালা চলবে না, একটা কুইক এসপার হওয়া দরকার। আমি বললাম, কিন্তু অনেক প্রশ্নের তো উত্তর পাওয়া যাচ্ছে না ফেলুদা। কে বললো তোকে? ফেলুদা খেকিয়ে উঠল। কাল রাত্রে কখন ঘুমিয়েছি জানিস? 2:30টে। ফেলু মিত্তির ঘোড়ার ঘাস কাটছে না। এক্সপেরিমেন্ট সাকসেসফুল। যা সন্দেহ করেছিলাম তাই। পাথর এসে গাড়িতে পড়েনি। 1 in a million চান্সের উপর নির্ভর করে কেউ খুন করে না। ক্লাইমটা ছিল অন্য, কিন্তু সেটাকে অ্যাক্সিডেন্টের চেহারা দেবার জন্য পাথরটা ফেলা হয়েছিল। মিস্টার সেলভাঙ্কারকে অজ্ঞান করা হয়েছিল আগে, তারপর তাকে জিপ সমেত খাদের মধ্যে ফেলা হয়েছিল, তারপর সব শেষে ফেলা হয়েছিল পাথর। কিন্তু তাহলে ড্রাইভারটাকে হাত করা হয়েছিল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ এছাড়া জিনিসটা সম্ভব নয়। কিংবা ড্রাইভার তো নিজেই খুন করে থাকতে পারে। না, কারণ মোটিভ কি? তার পক্ষে মূর্তিটার কথা জানার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল বলে মনে হয় না। ফেলুদা উঠে পড়ল। আমাদের টার্গেট হচ্ছে SKM 463। কিন্তু দুঃখের বিষয়, SKM 463 এর খোঁজ করে তাকে পাওয়া গেল না। সে গাড়ি নাকি কাল রাত্রেই শিলিগুড়ি চলে গেছে। আসলে কি জানিস, জিপটা নতুন বলে সকলেরই ওটার উপর চোখ। ওটা তাই আর বসে থাকে না। তাহলে আমরা কি করব? দাঁড়া, একটু ভাবতে দে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। জিপ স্ট্যান্ড থেকে হোটেলে ফিরে এলাম। ডাইনিং রুমে বসে বেয়ারাকে ডেকে কোল্ড ড্রিঙ্কের অর্ডার দিলাম। ফেলুদার চোখ লাল, চুল উস্কো খুস্কো, মুঠো করা ডান হাত দিয়ে বাঁ হাতের তেলোতে বারবার ব্যর্থ ঘুষি মারছে। কবে পৌঁছেছি আমরা এখানে? সে হঠাৎ প্রশ্ন করল। 14 এপ্রিল। 14 না 15? 14। তুমি ভুলে যাচ্ছ ফেলুদা, সেদিন ছিল পয়লা বৈশাখ। ইয়েস। আর খুন হয়েছে কবে? 11। সেদিন গ্যাংটকে ছিল সেলভাঙ্কার, নিশিকান্ত, হেলমুট আর ডক্টর বৈদ্য। আর বীরেন্দ্র? ধরে নিচ্ছি বীরেন্দ্রও ছিল। ধরে নিচ্ছি প্রাইটেক্স ভুল করেনি। আচ্ছা, নিশিকান্ত বাবুর জানলা দিয়ে কবে কাগজ ফেললো? যেদিন আমরা এসেছি
সেদিনই রাত্রে? 14ই রাত্রে। গুড। সে সময় কে কে ছিল শহরে? হেলমুট, শশধর, ধরে নিচ্ছি বীরেন্দ্র, আর আর নিশিকান্ত। নিশিকান্ত তো থাকবেই। শুধু থাকবেই নয়, ও যদি কোনো গোলমাল করে থাকে তাহলে নিজের উপর থেকে সন্দেহ হটিয়ে দেবার জন্য নিজেই নিজের ঘরে কাগজ ফেলতে পারে, নিজেই খাদের মধ্যে লাফিয়ে পড়ে হেল্প বলে চিৎকার করতে পারে। কি গোলমাল করতে পারেন নিশিকান্ত বাবু? সেটা এখনো জানি না। খুন করার সাহস ওর আছে বলে মনে হয় না। লোকটা নেহাতি ভীতু, আর সেটা অভিনয় নয়। তাহলে আর কেউ বাকি রইল কি? ডক্টর বৈদ্য। ডক্টর বৈদ্যকে বাদ দিবি না। তিনি কবে কালিম্পং গেছেন বা অ্যাটল গেছেন কিনা সেটা তো আমরা জানি না। ডাকবাংলো থেকে যে অন্য জায়গায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকেননি তার গ্যারেন্টি কি? ফেলুদা এক চুমুকে এক গেলাস সিকিম অরেঞ্জ শেষ করে বলল, একমাত্র শশধর বাবুর গতিবিধি সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নেই। কারণ তিনি আমাদের সঙ্গে ওই একই প্লেনে একই জিপে গ্যাংটক এসেছেন এবং পরদিন বম্বে ফিরে গেছেন। ফিরে যে গেছেন সেটা তার বাড়ির লোক টেলিফোনে কনফার্ম করেছে। অবশ্যই এখন তিনি বম্বেতে নেই। একটা চান্স আছে হি ইজ অন দ্য ওয়ে হিয়ার। মনে হচ্ছে প্রেমী আংটিটা। ফেলুদা কথা থামালো। বাইরে থেকে একজন লোক এসে হোটেলের ভিতর ঢুকে ম্যানেজারের টেবিলের দিকে এগিয়ে গেল। লোকটা আমাদের জার্মান হিপি হেলমুট উঙ্গার। ম্যানেজারকে কি জিজ্ঞেস করাতে তিনি আমাদের দিকে আঙুল দেখিয়ে দিলেন। ও, তোমরা এখানেই আছো, আমি দেখতেই পাইনি। আমরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। হেলমুটের যেন একটু কিন্তু কিন্তু ভাব। বলল, একটা জরুরি আলোচনা ছিল, তোমাদের ঘরে যাওয়া যায় কি? শেষ হলো সত্যজিৎ রায়ের গ্যাংটকে গন্ডগোলের 3য় পর্ব। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। সকলকে অনুরোধ করব, গল্পের সাথে থাকুন, বইয়ের সাথে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অন্যদেরকে ভালো রাখুন। ধন্যবাদ। নমস্কার।